আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টো মার্কেটের অন্য ধরনের একটা ভিডিওতে, যেটা ফুল কন্টিনিউ করলে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনাদের বিস্তর ধারণা হয়তোবা জন্মাতে পারে। যাই হোক, টপ 100 অলস কয়েনগুলোকে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, আপনাদের কাছে মনে হবে ও ইয়েস, বুল রান 3.0 লোডিং। কিন্তু আবার সেম কয়েনগুলোকে যদি আমরা এক বছরের টাইম ফ্রেমে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ফ্লপ আমাদের গত এক বছরে অলস কয়েনগুলো করেছে। সো মার্কেট বর্তমানে বুলিশ সেন্টিমেন্ট চলছে। আমরা আজকে মার্কেটের সমসাময়িক মুভমেন্ট সম্পর্কে জানবো, প্লাস বুল মার্কেট মানেই বর্তমান বুল রান মানেই কেন এখন ফুল জানাবো, প্লাস আমি কেন মার্কেটে বেয়ারিশ অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজ প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সমস্ত ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট পেতে চাইলে, ঠিক আছে। আর যারা পুরাতন মুরব্বী রয়েছেন, অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। সো ভিডিও শুরুতেই আমরা কিছুটা পজিটিভিটি আপনাদের দেখানোর চেষ্টা করব, অন্তত পক্ষে এই খারাপ সময়েও। দেখুন আমাদের বিটকয়েন ডমিনেন্স, তো বিটকয়েন ডমিনেন্স কি? বিটকয়েন ডমিনেন্স হলো আমাদের বিটকয়েনের আধিপত্য। বিটকয়েনের মার্কেটে, বিটকয়েনের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের আধিপত্য কতটা রয়েছে এটা আমরা বুঝতে পারি বিটকয়েন ডমিনেন্স দ্বারা। অর্থাৎ আমাদের টোটাল মার্কেট ক্যাপ যা রয়েছে তার 59.60%ই কিন্তু বিটকয়েনে রয়েছে। এই বিটকয়েন ডমিনেন্স, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স যখন পড়ে যায়, আমরা অলস কয়েনে মোটামুটি কিছুটা আসলে রিকভারি দেখতে পারি, যদি আমাদের ইউএসডিটি ডমিনেন্স না পড়ে এবং বিটকয়েন তার প্রাইসকে ধরে রাখে, অর্থাৎ বিটকয়েন যদি সাইডওয়েজ থাকে। সো এইবার পরিষ্কারভাবে আমরা বিটকয়েন মার্কেট যেহেতু বুলিশ মোমেন্টামে রয়েছে, বিটকয়েন অলমোস্ট $৭৬,০০০ আশপাশে বর্তমানে ট্রেড হচ্ছে আই থিঙ্ক। সো এই মুহূর্তে আমাদের বিটকয়েন ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমে উপরে যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে এর কাছাকাছি রয়েছে এবং আমাদের একটা এসএফপির মতো করেছে বলতে পারেন। সো এইবার এখানে দুইটা সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। তো একটা সম্ভাবনা হয় এটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যাবে, যার সম্ভাবনা কিছুটা কম রয়েছে। আর দ্বিতীয় নম্বর সম্ভাবনা হলো গিয়ে আমাদের বারবার দেখুন আমাদের এই যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন ডমিনেন্সের, সো এইখান থেকে বারবার রিজেক্ট হয়ে নিচে যে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে এইখান থেকেই কিন্তু বারবার পাম্প করে, ঠিক আছে, ক্লিয়ার ইস্যু। সো এবার আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ডমিনেন্স কিন্তু আমাদের 50 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে। সো এইবার যদি আমরা দেখতে পারি যে আমাদের বিটকয়েন ডমিনেন্স কিছুটা নিচের দিকে এখান থেকে রিজেক্ট খেয়ে আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত অন্তত পক্ষে যদি চলে আসে, সেটা আমাদের অলস কয়েনে মোটামুটি যদি বিটকয়েন যদি কিন্তু রয়েছে এখানে, যদি বিটকয়েন আমাদের এইখানে প্রাইস ড্রপ না করে এই সমস্ত জোনে সাইডওয়েজ থাকতে পারে এবং ইউএসডিটি ডমিনেন্স যদি কিছুটা ফল ডাউন করে, বাড়লে হবে না, ফল ডাউন করতে হবে, তাহলেই আমাদের অলস কয়েনগুলোতে কিছুটা মুভমেন্ট বর্তমান সময়ে আর আগামী সময়ে সম্ভব, আদারওয়াইজ নয়। এবার টেকনিক্যালে যাওয়ার আগে আমি মার্কেটে কেন বেয়ারিশ এটা আপনাদের ব্যাখ্যা করব। দেখুন আমি আপনাদের বললাম যে ভাই আমি মার্কেটে বেয়ারিশ, কিন্তু এর পেছনে কারণ কি অথবা আমার ব্যাখ্যাটা কি এটা যদি আমি বলতে না পারি, তাহলে তো ভাই আসলে আমি একটা রাম ভোদর, ঠিক আছে। অথবা আমি মার্কেটে বুলিশ, আমি বললাম যে ভাই আমি বুলিশ, আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই কেন আপনি বুলিশ, আমি বলতে পারলাম না, আমি বললাম যে আমার মনে হচ্ছে, আমার মন বলছে মার্কেট বুলিশ। এটা কোনো কথা হলো? এটা কোনো ধরনের কোনো কথা নয়, ঠিক আছে। আমার কথা মতো মার্কেট চলবে না, নিজেরা অবশ্যই রিসার্চ করার চেষ্টা করবেন। সো এইবার আমি মার্কেটে কী কারণে বেয়ারিশ, এর পেছনে ব্যাখ্যাটা কি, এই সমস্ত বিষয় যদি আমরা আসি। সো আমি মার্কেটে বেয়ারিশ তার প্রথম এবং প্রধান কারণ যে আমাদের ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো বিশ্বব্যাপী আপনারা সকলেই জানেন যে মোটামুটি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে বর্তমান বিশ্ব যাচ্ছে। তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আপনারা স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেটে এক্সপেক্ট করেন, সেটা আমি অন্তত পক্ষে করি না। সেটা আমার কথা নাই ভাই, IMF এর একটা রিপোর্ট থেকে উঠে এসেছে, যেটা রয়টার্সের ওয়েবসাইটে আপনারা ঢুকলে দেখতে পারবেন, ঠিক আছে। সো অনেক দিন ধরেই কিন্তু আসলে ইরান
ইসরায়েল এবং আমেরিকার একটা মানে সমস্যা চলছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়ালের যে সমস্যা, ঠিক আছে, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু আরও বিস্তর আকার ধারণ করার সম্ভাবনা আগামী দিনে রয়েছে। দুই নম্বর কারণটা কি, এগুলো আমি আরও ব্যাখ্যা করব না, ডিটেলসে যাব না, ভিডিও অত্যন্ত লং হয়ে যাবে। আমি শর্ট অল্প অল্প করে পয়েন্ট আকারে আপনাদের বলার চেষ্টা করব। দুই নম্বর যে কারণটা, স্টক মার্কেট বাবল খুবই খারাপ একটা জিনিস, প্লাস শিলার পে রেশিও কি, শিলার প্রাইস পার আর্নিং রেশিও। দেখুন পরিষ্কারভাবে একটা কথা বলি, এখন একটা স্টকের ডিপেন্ড করে উক্ত স্টকের শেয়ার থেকে মানুষ কী পরিমাণ আর্নিং করছে, অর্থাৎ আর্নিং রিপোর্টের উপর। এখন আর্নিং করছে কম, অথচ আমাদের স্টকের প্রাইস কিন্তু বাড়ছে। অন্যদিকে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও বিশ্বব্যাপী ভালো নয়। এটা ভাই একটা বাবলের মতো, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের 2008-9 সালে যেমন আমাদের হয়েছিল ওয়ার্ল্ড ক্রাইসিস হয়েছিল, একটা বিশ্বমন্দা এসেছিল, ওইরকমভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মতো অলমোস্ট আমরা চলে গেছি। তো শিলার পে রেশিও, এখানে দেখুন শিলার প্রাইস পার আর্নিং রেশিও ইনফ্লেশন বাদে, এখানে যদি লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে। এটা বেসিক্যালি এই যে দেখুন 2008 এবং 2009 ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এটা আমাদের ছিল অলমোস্ট 15-র কাছাকাছি। সো এটা বেসিক্যালি ভাই আমাদের যখন 15-র কাছাকাছি অথবা 20-এর নিচে থাকে, এটা ডিপেন্ড করে যে আমাদের আন্ডার ভ্যালুড, স্টক মার্কেট আন্ডার ভ্যালুড, অথবা এটা যখন 30-এর উপরে চলে যায়, সেটা ডিপেন্ড করে আমাদের ইউএস স্টক মার্কেট আমাদের ওভার ভ্যালুড। সো এবার পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইবার আমাদের এখানে কিন্তু একবার ওভার ভ্যালুড হয়েছিল 1999 .com বাবলসের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো 2000 সালে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল, দুম করে পড়েছে। এইবার আমরা আমাদের 39-এর কাছাকাছি এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে ইউএস স্টক মার্কেট কিন্তু 1929 সালেও একবার ওভার ভ্যালুড পজিশনে চলে গিয়েছিল 30-এর উপরে, দেন ফল ডাউন করেছে। তো যারা বুদ্ধিমান, যাদের মাথায় ঘিলু রয়েছে, তারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন ইউএস স্টক মার্কেট কিন্তু বর্তমানে ওভার ভ্যালুড অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ এদের যে রিয়েল ভ্যালু তার চাইতে বেশি ভ্যালু কিন্তু আসলে রয়েছে। তো যেটা টিকে রাখার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো আপনারা যদি বুদ্ধিমান হন তাহলে 20-এর নিচ থেকে শিলার পে রেশিও যখন দেখবেন 20-এর নিচে রয়েছে, তখন কিন্তু আপনারা হয়তোবা দেখার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের জন্য একটু খারাপ, আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ মনে হয়। 3 নাম্বার সবচাইতে বেশি কারণ এবং সবচাইতে প্রভাবশালী কারণ, এবং আমি যেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং বিভিন্ন ভিডিওতেও আমি বিষয়টা আপনাদের অ্যাড করে থাকি, ইনফ্লেশন। দিস ইজ দ্য মেজর প্রবলেম। ইনফ্লেশন যখন বাড়ে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, তখন কোনোভাবেই কিন্তু ফেড রেট কাট করে না রেট হাইক করে, আপনারা বলেন? রেট হাইক করে। আর ইন্টারেস্ট রেট যখন হাইক করে, ওয়ার্ল্ড বিশ্বব্যাপী ইন্টারেস্ট রেটের কথা যদি চিন্তা করেন, আমি বাদ দিলাম, শুধু ইউনাইটেড স্টেটেরটা দেখি আমরা 3.75-এর কাছাকাছি রয়েছে, এবং আমাদের ইউকে যেটা ইংল্যান্ডে রয়েছে 3.7%, এবং আমাদের জন্য আমার জাপানও খুবই গুরুত্বপূর্ণ 0.75%। তিনটা আমি দেখালাম। এবার প্রশ্ন হলো, আমাদের ইন্টারেস্ট রেট কাট কিন্তু আগামী দিনে হওয়ার সম্ভাবনা কম। আপনারা 2021 সালে যান, আমাদের ইন্টারেস্ট রেট কিন্তু 3.75 ছিল না, খুবই কম ছিল, 0.25%। 2021 সালে যে বুল মার্কেটটা পেয়েছেন, একবারও আপনারা রিসার্চ করেছেন যে ওই সময় ইন্টারেস্ট রেটটা কেমন ছিল, সুদের হার কেমন ছিল? একটু দেখে আসি। কেউ জাননি, কেউ দেখেনি উনি, ঠিক আছে? তো পরিষ্কারভাবে আমাদের ওই সময় কিন্তু আমি বলে দিচ্ছি 0.25 থেকে 0.50-র কাছাকাছি ছিল, অর্থাৎ সুদের হার কম ছিল। মানুষজন ব্যাংক থেকে কম সুদে লোন নিয়ে তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করতে পেরেছিল। এবং আমরা জানি ইন্টারেস্ট রেট, আমাদের ইনফ্লেশন যখন বেড়ে যায়, ফেড কখনো ইন্টারেস্ট রেট কাট করে না, উল্টো হাইক করার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর যে কারণ, বন্ড ইল্ড কার্ভ ইনফরমেশন। এটা কি? বন্ড ইল্ড কার্ভ ইনভার্সন। পরিষ্কারভাবে আমাদের স্টিল কিন্তু বন্ড ইল্ড কার্ভ ইনভার্সন এখন পর্যন্ত হয়নি। সেটা কেমন, আমি বিষয়টা একটু বোঝাই। ভিডিও অলমোস্ট লং হয়ে যাচ্ছে, 9 মিনিটের উপর হয়ে গেছে। এখানে আমাদের ইউএস বন্ডের 2 বছরের আমাদের ইল্ড, ঠিক আছে, আমরা জানি ইল্ড যখন বাড়ে, ঠিক আছে, আমাদের বন্ডের প্রাইস কিন্তু কমে, এবং ইল্ড কমলে বন্ডের কিন্তু ডিমান্ড বাড়ে। এখানে দেখতে পাচ্ছি যে 2 বছরের ইল্ড কিন্তু অলমোস্ট 3.76% কাছাকাছি এবং রয়েছে, এবং আমাদের ইউএস 10 বছরের যে ইল্ডটা রয়েছে সেটা কিন্তু 4.30% কাছাকাছি রয়েছে। খুবই স্বাভাবিক, ঠিক আছে। আমাদের লঙ্গার টাইম ফ্রেমে, যেহেতু আমাদের লঙ্গার টাইম ফ্রেমে বন্ডের ইল্ডটা একটু বেশি থাকবে, অত্যন্ত স্বাভাবিক। যদি কোনো কারণে আমরা দেখি যে আমাদের 2 বছরের ইল্ড কোনো কারণে আমাদের 10 বছরের ইল্ডের চাইতে বেশি, সেক্ষেত্রে একটা
ইনভার্সন ক্রিয়েট হয়ে যায়, যেটা আমাদের পরবর্তীতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার মতো আসলে ভয়াবহতা ডেকে আনার সম্ভাবনা রয়েছে। তারপরও আমি বলি 10 বছরে আমাদের যে ইল্ড রয়েছে সেটা কিন্তু স্টিল অনেকটা উপরে রয়েছে। সো এটা যখন আমাদের কমবে, আমাদের কিন্তু মার্কেটে আরও কিছুটা পজিটিভিটি আসার সম্ভাবনা থাকবে। এটা আমার জন্য একটা খারাপ বিষয়, ঠিক আছে, আমাদের জন্য, আমার রিসার্চে বলে, ঠিক আছে। এবং আমাদের 5 নম্বরে যে বিষয়টা থাকবে এইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বন্ড ইল্ড কার্ভ ইনভার্সনের চাইতেও কিন্তু আমাদের এই 5 নম্বর পয়েন্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো 5 নম্বর পয়েন্ট কি? জাপান। জাপান জাপান কি করে? ইউএস ট্রেজারি বন্ডের সবচাইতে বড় হোল্ডার কারা? 1 নম্বর কান্ট্রি জাপান। অলমোস্ট 1.2 ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু তারা ইউএস ট্রেজারি বন্ড হোল্ড করে আছে। এবার কী কারণে, এই বিষয়টা যদি ডেপথে যায় তাহলে ভিডিও তো হয়ে যাবে 50 মিনিটের উপরে। সো আমি সিম্পল ভাষায় আপনাদের বোঝাই। তো জাপানের ইন্টারেস্ট রেট আমি যেমনটা আপনাদের দেখালাম, জাপানের ইন্টারেস্ট রেট কত? দেখুন উপরের দিকে 0.75%। তো পরিষ্কারভাবে জাপানের ইন্টারেস্ট রেট কিন্তু একটা সময় 0 ছিল। যখন 0 ছিল, মানুষ কী করতো? বড় বড় ব্যাংক, জাপানের বড় বড় ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো কী করতো? তারা জাপানের জিরো ইন্টারেস্ট, জিরো একদম বিনা সুদে লোন নিয়ে তারা কী করতো? ইউএস ট্রেজারি বন্ড হোল্ড করতো। ফলশ্রুতিতে তারা কিন্তু বাৎসরিক, এই যে দেখুন 10 বছরের জন্য রাখলে তারা 4.29%-এর মতো আসলে বছরে এপিআর কিন্তু একটা জেনারেট করতে পারতো। এইবার আমাদের আগামী দিনে জাপানের যেহেতু ইনফ্লেশন বাড়ার চেষ্টা করছে ইসরায়েল, ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলশ্রুতিতে জাপানে কিন্তু আগামী দিনে রেট হাইক করার সম্ভাবনা রয়েছে। ফলশ্রুতিতে কিন্তু জাপান থেকে কিন্তু মানুষ আর ইউএস ট্রেজারি বন্ড বাই করবে না, উল্টো তারা ট্রেজারি বন্ড কিন্তু আস্তে আস্তে সেল দেওয়ার ট্রাই করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাপান, আমাদের ইংল্যান্ড, ঠিক আছে, এবং আমাদের আমেরিকা, এই 3টা দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানলে মোটামুটি আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে মোটামুটি কিছুটা জানতে পারবেন। এবার আমরা টেকনিক্যাল পার্টে আসবো, ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই। টেকনিক্যাল পার্টে আসলে মার্কেটে আমরা বর্তমানে বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি। একদম খুব খুশি হয়ে একদম লাফানোর কোনো কিছু নেই। এরকম বুলিশ মোমেন্টাম মার্কেট যখন ওভার সল্ট পজিশনে চলে যায়, সিম্পল আসাটা অত্যন্ত পক্ষে স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের অল টাইম হাই আমরা একটা পেয়ে গেছি, এটা কিন্তু বলা চলে, কিন্তু আমরা স্টিল আমাদের বটম কিন্তু স্টিল খুঁজে পাইনি। মার্কেট স্টিল বটম করেনি আমার কাছে মনে হচ্ছে। এবার মার্কেট সর্বোচ্চ উইকলি টাইম ফ্রেমে যারা শর্ট পজিশন ধরবেন তারা সর্বোচ্চ সেফ থাকতে হলে আপনারা সিম্পল আমাদের যে উইকলি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে ওর উপরের থেকে কিন্তু মানে এলসেলগুলো রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু পরিষ্কারভাবে হয়তো বা বিপদে পড়তে পারেন, কারণ মার্কেট এক্স্যাক্টলি কোন জায়গা থেকে পড়বে, কিভাবে পড়বে কেউ বলতে পারবে না। যদি আমরা সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, উপরের দিকে প্রিমিয়াম জোনে আমাদের এই লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো থেকে আমাদের একটা ফিপ ধরবেন, প্রিমিয়াম জোনে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, রাইট? সো এটা ট্যাপ করতে পারে বেসিক্যালি এটা, এবং 0.5 লেভেল আমাদের প্রিমিয়াম লেভেল। সো এই লেভেলটা যেটা 79 এবং 82-র মাঝামাঝি অংশ রয়েছে, সো মার্কেট সর্বোচ্চ আসলে এই সমস্ত লেভেল পর্যন্তই আসতে পারে, এবং যদি আসে সেক্ষেত্রে কিন্তু অনেক যারা লেট শর্ট, ঠিক আছে, তারা কিন্তু স্কুইজ হয়ে যাবে, তারা কিন্তু লিকুইডেট হয়ে যাবে, ঠিক আছে। যারা শর্ট পজিশন ধরার জন্য চিন্তা ভাবনা করছেন, আমিও বেয়ারিশ মার্কেটে, আপনারও বেয়ারিশ মার্কেটে একদম ধুম করে নিচে পড়ে যাবে, এটা কিন্তু ভাবা অত্যন্ত বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। এবার আমরা শর্টার টাইম ফ্রেমের আপডেট আসবো। শর্টার টাইম ফ্রেমে আপনি দেখতে পারবেন যে ডেইলি টাইম ফ্রেমে উপরের দিকে খোঁচা মারছে বারবার, ঠিক আছে। এই সমস্ত খোঁচা মারা মানে কি, উপরের দিকে টপ স্ট্রাকচার ক্রিয়েট করছে। এবার আমরা যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজগুলো ধরি, ঠিক আছে, পরিষ্কারভাবে আমাদের এখানে 100 যদি ভাই ব্রেকআউট দিতে পারে এবং ওইখানে সাস্টেন করতে পারে লাইক দিস, ভাই অ্যানালাইসিস প্রতিনিয়ত চেঞ্জেবল। আমি বারবার বলছি, এর আগেই বলেছি যে মার্কেট যখন নিচের দিকে ছিল ভাই, আমি বারবার বলেছিলাম ভাই মার্কেট 75 পর্যন্ত যেতে পারে। 75 থেকে আমরা বেয়ারিশ ছিলাম, স্টিল আমি এখন পর্যন্ত বেয়ারিশ। এখানে যদি আমাদের 100 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকআউট দিয়ে এখানে উপরের দিকে কিছু সময় এখানে স্টে করতে পারে, তাহলে হয়তোবা মার্কেট আমাদের এখানে 200 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে ওই 82,000, যেটা উইকলি টাইম ফ্রেমের আমাদের
প্রিমিয়াম লেভেল পরিষ্কার হিসেবে এখানে সিনারিওটা সামথিং লাইক দ্যাট হতে পারে সম্ভাবনা কিছুটা রয়েছে সামথিং লাইক দ্যাট অ্যাকুমুলেশন হয়তোবা উপরের দিকে একটা মুভমেন্ট দিয়ে আমাদের কিছুটা ম্যানুপুলেট করলো, দেন হয়তোবা আমরা নিচের দিকে আলটিমেটলি 57 দিকে মুভমেন্ট করলাম। ঠিক আছে, একদম পরিষ্কার অ্যানালাইসিস। শর্টার টাইম ফ্রেমে যদি আসেন, আমরা মুভিং অ্যাভারেজগুলো যদি কাটি, শর্টার টাইম ফ্রেমের আপডেটে যদি আসেন, তো দেখুন পরিষ্কারভাবে শর্টার টাইম ফ্রেমের আপডেটগুলো আমাদের একদম অ্যাকুরেট ভাই। যদি অ্যাকুরেট কাজ করে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। আমাদের গত ভিডিওতে অ্যানালাইসিস করা ছিল ভাই যে এখানে আমাদের টপ স্ট্রাকচার ফর্ম হচ্ছে, দেখুন এখানে কিন্তু টপ স্ট্রাকচার ফর্ম হবে ক্লিয়ারভাবে, যে এখানে টপ স্ট্রাকচার ফর্ম হবে, মার্কেট এখানে টপ করবে। ঠিক আছে, এরকমভাবে টপ করবে, টপ করার পর দেন কিন্তু মুভমেন্ট করবে। আলটিমেটলি টপ না করেই কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেল যেটা মার্ক করা ছিল, এই যে দেখুন মার্ক করা, এই সমস্ত জোন থেকে 4 ঘন্টার টাইম ফ্রেমে বারবার কিন্তু আমাদের প্রাইস উপর দিকে চলে যাচ্ছে। তো আলটিমেটলি আপনি যদি জুম করেন ভাই, আপনার জুম করে দেখাই এক্স্যাক্টলি আমাদের প্রাইসটা ট্যাপ করেই কিন্তু আমাদের ডিসকাউন্ট লেভেল 0.5 ট্যাপ করে এখানে দেন কিন্তু মার্কেট মুভমেন্ট করছে। সো একদম অ্যানালাইসিস পরিষ্কার। ইউএসডিটি ডমিনেন্স আজকে অ্যানালাইসিস করবো কিনা আই ডোন্ট নো। ডেইলি টাইম ফ্রেমে যদি আমাদের এটা ব্রেকডাউন দেয়, এটা ব্রেকডাউন দেওয়ার পথে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন দেওয়ার পথে, বাট এখানে নিচের দিকে কিন্তু বারবার খোঁচা মারছে, উইক মারছে, অর্থাৎ বটম করার চেষ্টা করছে, বটম স্ট্রাকচার করার চেষ্টা করছে। আলটিমেটলি এরকম বটম করলে কিন্তু উপরের দিকে চলে যাবে ইউএসডিটি ডমিনেন্স আর আমাদের মার্কেটে ড্রপ চলে আসবে। আর যদি আমাদের এটা ব্রেকডাউন দেয়, সুন্দর করে একটা ব্রেকডাউন দেয়, আমাদের অন্ততপক্ষে ঘ্যাটাঘ্যাট মার্কেটে একটা পাম্প চলে আসবে এবং আমাদের ইউএসডিটি ডমিনেন্স আমাদের 6.96%-এর কাছাকাছি পৌঁছে যাবে। আলটিমেটলি এখান থেকে আমরা বুলিশ হয়ে যাব। এখানে আমাদের উইকলি টাইম ফ্রেমের একটা ডিসকাউন্ট লেভেল রয়েছে, যেটা আজকের ভিডিওতে আমাদের দেখানো সম্ভব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।